হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা হঠাৎই রাত্রিবেলা ঘুমিয়ে আছে সোনারূপাকে দুপাশে নিয়ে স্বপ্নে দেখতে পারে সূর্য হাত বাড়িয়ে দীপাকে ডাকছে। দীপাও সূর্যকে দেখে অবাক হয়ে যায়, বলে ডাক্তারবাবু আপনি ফিরে এসেছেন। দীপা তুমি আমার হাতটা ধরো, এই বলে দীপার দিকে হাত বাড়িয়ে দেয়। দীপা যখন এগিয়ে যেতে লাগে হঠাৎ সূর্য এক অন্ধকারে তলিয়ে যায়। সেটা দেখে দীপা চিৎকার করতে লাগে, ডাক্তারবাবু কি হয়েছে আপনার, কোথায় চলে গেলেন? তখনই তার ঘুমটা ভেঙে যায়। দীপা অস্থির অস্থির করতে শুরু করলে এই খারাপ স্বপ্নের কারণে সোনারূপার ঘুম ভেঙে যায়। তারা উঠে বলে মা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছে, মাকে জল খেতে দাও। এরপরে সোনারূপা তার মাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। সূর্যকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ডাক্তার তাকে দেখে অবাক হয়ে যায়। বলে এটা তো পুলিশ কেস, আপনারা কি পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, ওই তো পুলিশ আসছে। ডাক্তারবাবু আপনি ট্রিটমেন্ট শুরু করুন। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, মাথায় আঘাত লেগেছে, তার সঙ্গে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়সড়, কালকে রাত থেকে এর অবস্থা। আমরা সকাল হতে না হতেই হাসপাতালে নিয়ে এসেছি, আপনি ওনাকে বাঁচানোর চেষ্টা করুন। ওনার সঙ্গে কোনো আইডেন্টি কার্ড পাওয়া যায়নি, উনি কোথা থেকে এসেছে, বাড়ি কোথায় জানি না, তবে পোশাক আশাক দেখে মনে হয় উনি কোনো সম্ভ্রান্ত পরিবারেরই সন্তান হবে, তাই ওনাকে বাঁচানোর চেষ্টা করুন, আমরা পরে ওনার পরিচয় খুঁজে বের করব। সূর্যকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সকাল সকাল দীপা চলে গেছে ছোট থেকে যে মন্দিরে যেত প্রার্থনা করতো সেখানে। গিয়ে মায়ের কাছে বলে যে আমি ডাক্তার সূর্য সেনগুপ্তকে ভুলে গেছি, ওনাকে নিজের জীবনে আর জড়াতে চাই না। আপনি আমাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করার এই বিষয়ে সফলতা দান করুন। আমি যেন আর কখনো ডাক্তার সূর্য সেনগুপ্তর সঙ্গে না জড়াই। তবে আমি কেন এতটা খারাপ স্বপ্ন দেখলাম? সোনারূপার বাবা বলে কথা, ডাক্তার সূর্য সেনগুপ্তর যেন কোনো ক্ষতি না হয়, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। দীপা পুজো দিয়ে বেরোবে তখনই পুরোহিত মশাইকে বলে আমার জীবন থেকে কি দুঃখ কখনো যাবে না? এইরকম পেরেশানিতে আমাকে কেন থাকতে হবে বলো? জীবন থেকে কষ্ট ঝেড়ে ফেলা এতটা সহজ নয়, মুক্তি এত সহজ নয় দীপা। যতদিন বেঁচে থাকবি ততদিন চলতেই থাকবে এই লীলা একের পর এক। দীপা চলে যেতে লাগলে তখনই এক সাধু বাবা চলে আসে আর বলে তুই কোথা থেকে পালানোর চেষ্টা করছিস? সোনারূপাকে নিয়ে গ্রামে যেতে চাস? কোথাও গিয়ে তুই শান্তি পাবি না, সেই ঘুরে উল্টে তোকে এখানেই ফিরে আসতে হবে, এই মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, এটাই তোর নিয়তি। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি। দীপা সিদ্ধান্ত নিয়েছিল সেনগুপ্ত পরিবার ছেড়ে সোনারূপাকে নিয়ে চলে যাবে, কিন্তু এই সিদ্ধান্তে তার এখন টগমগ করছে। বাড়িতে সোনারূপা সকাল সকাল ব্রেকফাস্ট খেতে চাইছে না। তখনই জয় বলে তোমরা কফি খাওয়ার বায়না ধরো, দেখবে কফি খাওয়াবে সবাই, আর তোমাদের ঘুমটাও কেটে যাবে। জয় এসব বান্দামি একদম করবি না, ছোট মানুষ, ওদের কেন কফি খেতে হবে? দীপা মন্দির থেকে চলে আসে পুজো দিয়ে। কাকাই কচুরি গরম গরম এবং বাকি খাবারগুলো নিয়ে আসে, জিলাপি, সবাই একসঙ্গে খাবে বলে। রূপা তোমার মুখে হাসি নেই কেন? আমার হাসতে ইচ্ছে করছে না দাদুভাই। কেন? রূপা দিদিভাইকে কি করে হাসাতে হয় জয় তুমি জানো না? জয়ের পরে রূপাকে কাতুকুতু দিয়ে হাসায়। সবাই মিলে খুব আনন্দ হই হুল্লোড় করছে। উর্মি বলে যে দেখো দাদাই থাকলে খুব রেগে যেত, সকাল সকাল খাবার দাবার না খেলে, এই সমস্ত ডিসিপ্লিন না মানলে দাদা কিন্তু কখনো মানবে না। তখনই হঠাৎ সবাই অবাক হয়ে যায়। সোনা বলে এত দিন পরে কাকিয়া তুমি আমার বাবার কথা বললে, এই বাড়িতে তো কেউ তার কথা বলে না। জানো তো সোনা দিদি ভাই, তোমার বাবাকে নিয়ে এই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে, সবাই অনেক মিস করে তাকে, বুঝতে দেয় না তাই, কিন্তু মাঝে মাঝে এই স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। মা কোথায়? বলেছে রাতে ঘুম হয়নি তাই নিজের ঘরে রয়েছে, বিশ্রাম করছে, কিন্তু মা তো এরকম করার মানুষ নয়, যতই শরীর খারাপ থাক না কেন সংসারের সমস্ত দায়িত্ব উনিই পালন করে। আমি গিয়ে দেখি একবার। তবে সোনারূপাকে খাবার খেতে দেই আগে। কাকিয়া কচুরিগুলো গরম গরম সোনারূপার প্লেটে তুলে দেয়। জয় খেতে বসেছে, দীপাকে খেতে বসতে বললে বলে না, মার কাছ থেকে আগে ঘুরে আসি তারপরে। কাকিয়াকে খাবার পরিবেশন করতে দায়িত্ব দিয়ে দীপা চলে যায়। সেখানে গিয়ে দেখতে পারে লাবণ্য সূর্যর শার্ট জড়িয়ে আছে, সূর্যর সমস্ত সার্টিফিকেট, ছবি, যা কিছু স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে মেঝের মধ্যে বসে কান্না করছে। মা এসব কি হচ্ছে? আমি বলেছি না এই ঘরে কাউকে আসতে না। ও দীপা তুমি এসেছো? এসব কি করছেন কি আপনি? বলুন তো আপনার চেহারার কি অবস্থা হয়েছে? জানতো দীপা, কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি যেটাতে আমার মনটা খুব কুগাইছে। আমার ছেলেটা ঠিক আছে তো? আমার ছেলেকে আমি ফিরে পাবো তো? কী স্বপ্ন দেখেছেন আপনি বলুন আমাকে। দীপা তুমি এতটা উদ্বেগ কেন হচ্ছ? আমি দেখলাম সূর্য আমাকে হাত বাড়িয়ে মা মা বলে ডাকছে, আবার একটু পরে অন্ধকারে তলিয়ে গেল। আমি ওকে বাঁচানোর চেষ্টা করলাম, ওকে আমি বললাম আয় আয় আমার কাছে আয়, কিন্তু কোনোভাবেই সূর্য আর আমাকে ধরা দিল না। মা এই স্বপ্নটা তো আমিও দেখেছি দীপা।
তার মানে কি সূর্য আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আমাদের কাছে আসতে চাইছে, কোনোভাবে আসতে পারছে না, বাধার সৃষ্টি হচ্ছে ওর জীবনে? আমার ছেলেটা কত বছর থেকে আমার কাছে নেই, আমার কষ্টে বুকটা ফেটে যায়। কোনো সন্তান যদি এরকম করে না থাকে, কোনো খোঁজখবর না দেয়, তাহলে যে একটা মায়ের কত কষ্ট তুমি নিশ্চয়ই বোঝো দীপা। এই বলে দীপাকে জড়িয়ে ধরে। দীপা তার শাশুড়ি মাকে সান্ত্বনা দেয় আর ভাবে, এই স্বপ্নটা তো আমিও দেখেছি, তার মানে কি ডাক্তারবাবু ঠিক আছে তো, ওনার কোনো বড় ক্ষতি হয়ে যায়নি? এরকম স্বপ্ন দেখার মানেটা কি? দীপারও চোখ দিয়ে জল পড়ে। আর হঠাৎ এত দিন পরে কেনই বা ডাক্তারবাবু মা এবং বউ দুজনকে একই স্বপ্ন দেখাবে? ওদিকে সূর্যর জ্ঞান ফিরে এসেছে। তার সমস্ত ক্ষত জায়গাগুলোতে ব্যান্ডেজ করা দেওয়া হয়েছে। তাকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই তার জ্ঞান ফিরে এসেই সে চারদিকে ভাঙচুর করতে শুরু করে। হাসপাতালের বেডে শুয়েই নিজের স্যালাইন ছিঁড়ে ফেলে। আশেপাশে যত যন্ত্রপাতি রয়েছে, যা কিছু আছে সবটা ছুঁড়ে মেরে নার্স ওয়ার্ড বয়কে ভয় দেখাতে শুরু করে। তখনই ডাক্তার চলে আসে, বলে কি হয়েছে দেখুন না স্যার, উনি কীরকম পাগলামি করছে, ওনাকে নিয়ে তো আর পেরে ওঠা যাচ্ছে না। ওনার জ্ঞান ফিরে আসা মাত্রই উনি এরকম শুরু করেছে। তোমরা বুঝতে পারছো না? ওনার পরিবারের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমি পুলিশকে এক্ষুনি ফোন দিচ্ছি এবং একটা মানসিক হাসপাতালে ওনাকে পাঠাতে হবে। ওনার অবস্থা কিন্তু বেশি ভালো নয়। মাথায় চোট পাওয়ার কারণে উনি অনেক কিছু ভুলে গেছে, কোনো স্মৃতি নেই ওনার। এখন এরকম পাগলের মতো আচরণ উনি করবেনই। এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সূর্য যখন মাথার ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, তখনই ডাক্তার বলে যে একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করো, ওনাকে পুশ করতে হবে। এইভাবে ওনাকে এখন রাখতে হবে যতদিন ওনার পরিবারের লোক না আসছে। তারপরে ওনার পরিবারে ওনাকে ফিরিয়ে দিতে পারলে হয়তো আস্তে আস্তে স্মৃতি ফিরে আসতে পারে। এরপরে ইঞ্জেকশন দেওয়া মাত্রই সূর্য ঘুমিয়ে পড়ে আর মানসিক হাসপাতালে পাঠানোর সমস্ত ব্যবস্থা ডাক্তার করে ফেলে। সকাল সকাল লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীর তাদের লয়ারকে ডেকেছে। সবাইকে ডেকেছে সেখানে। সবাই এসে উপস্থিত হয়ে অবাক হয়ে যায়। বলে, কি হয়েছে দিদিভাই, তুমি এরকম করে সকাল সকাল আমাদের সবাইকে ডেকেছো? দেখো, এই পরিবারের সম্পত্তি নিয়ে অনেক নিজের লোকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তাই আমি এগুলো আর মানতে পারছি না। আমি এবং আমার হাজবেন্ড যতদিন বেঁচে ছিলাম এগুলো আমরা দেখেছি, আমাদের এখন বয়স হয়ে গেছে। তাই সমানভাবে সবার সম্পত্তি সবার হাতে তুলে দেওয়াটা আমাদের দায়িত্ব। প্রবীর, আমি সমস্ত কাগজপত্র দেখে নিয়েছি, তুমি দেখে নাও। এই সম্পত্তি দুভাগে ভাগ হবে, প্রবীর সেনগুপ্ত এবং তার ছোট ভাইয়ের নামে। তারপরে যার যার সন্তান তার তার বাবার সম্পত্তি পাবে। এসব কি বলছো বৌদি তুমি? জয়, সূর্য, পালক, এদেরকে কি আমি নিজের সন্তান ভাবিনি? আমার এত বড় প্রপার্টি শুধুমাত্র একলাই তিস্তা পাবে, আর তোমাদের সম্পত্তি 3 ছেলেমেয়ের মধ্যে ভাগ হয়ে যাবে, ওরা কম পরিমাণে পাবে। এটা আমি মানতে পারছি না। তাই তুমি যদি সবার মাধ্যমে সমান বন্টন করতে চাও, আমার এবং দাদার সব সম্পত্তি সব ছেলেমেয়েদের নামে সমান সমান করে দাও। আমাদের আর থেকে না থেকে কি আছে বলো? আমরা আজকে না থাকলে আমাদের সন্তানেরাই তো পাবে। কিন্তু আগে থেকে উইল করে দিলে বা লিখে দিলে এই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হবে না। প্রবীর, তুইও বলছিস এই কথা? দীপা এসে বলে, এসব কি হচ্ছে মা? আমরা সবাই বিপদের দিনে হাতে হাত রেখে লড়াই করেছি। আমরা যৌথ পরিবারে থেকেও সবার সমস্যাকেই নিজের সমস্যা মনে করে চলেছি। আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। এখনই সম্পত্তি বন্টন করার কি দরকার? আপনি আর বাবা আছেন তো আমাদের মাথার ওপর ছাদ হয়ে, আমাদের অভিভাবক হয়ে আমাদের রক্ষা করবেন। দীপা, আমি তোমার কথা মানতে পারছি না। তুমি দেখেছো তো, সোনা রূপার নামে এই বাড়িটা করে দেওয়ার পর থেকে পরিবারের সবার মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। কার কীরকম ব্যবহার আচরণ আমি সবটা দেখে নিয়েছি। মানুষ পাল্টে যেতে টাকা পয়সা সম্পত্তির লোভে কখনো সময় লাগে না। তাই আমি চাই না নিজেদের সম্পর্কগুলো খারাপ হয়ে যাক। তাই মা বাবা হিসেবে আমারও তো দায়িত্ব বেঁচে থাকতেই সম্পত্তি সন্তানদের মাঝে সমান বন্টন করে দেওয়া। তাই আমি করে দিচ্ছি। মা, আমি আপনার কাছে অনুরোধ করছি, সবাই তো এখন আমরা মিলেজুলে একসঙ্গে রয়েছি, তাই সম্পত্তি ভাগ করার দরকার নেই। যখন কোনো অসুবিধা ভবিষ্যতে হবে তখন না হয় ভাগ করে দেবেন। মা, বৌদিদি ঠিকই বলেছে। তার সঙ্গে আমার যা মতবিরোধিতা ছিল সব মিটে গেছে, কাকিও ভালো হয়ে গেছে। আমরা সবাই বুঝেছি যে আমরা এক পরিবারেরই সদস্য। এরকম করে আমরা আলাদা ভাগাভাগি থাকতে পারবো না। তাই তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না। ঠিক আছে, দীপার কথা আমি মেনে নিলাম। উকিল বলে, আমার তো কোনো কাজ নেই, তাহলে চলে যাই। না, 1 কাপ চা খেয়ে আপনি যাবেন, আমি চা বানাচ্ছি। তখনই হঠাৎ বারবার করে ল্যান্ডলাইন নাম্বারে ব্লাইং কল আসতে শুরু করে। দীপা কয়েকবার রিসিভ করেছে, কেউ কথা বলে না ওপাশ থেকে। এরপরে দীপা চা করতে চলে গেলে আবারও ফোন চলে আসে। লাবণ্য ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে আবারও কেউ কথা বলছে না। লাবণ্য বলে, কি ব্যাপার, কেউ কি কাউকে খুঁজছে, যার কারণে এরকম ফোন করছে, অথচ গলার আওয়াজ শুনে কথা বলছে না, ফোন কেটে দিচ্ছে? এতবার করে ফোন করার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। পরিচিত কেউ হলে তো এরকম কথা না বলে চুপচাপ থাকতো না।
লাবণ্য একটু চিন্তা টেনশনে পড়ে যায়। তার ছেলেকে নিয়ে তার এই স্বপ্ন, দীপার তার স্বামীকে নিয়ে দেখা অদ্ভুত এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য ফিরল স্মৃতি হারিয়ে। হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় দীপা অস্থির হয়ে ছুটল। দীপা পরের দিন সকালে অস্থির হয়ে ছুটে যায় পুজো দিতে, প্রার্থনা করে সূর্যর ভালো কামনায়, সূর্য যাতে মঙ্গল হয় এবং ভালো থাকে সেই সমস্ত দিক নিশ্চিত করতে। কারণ সোনারূপার বাবা বলে কথা, দীপার সঙ্গে কোনো সম্পর্ক থাক বা না থাক, এরপরে কি ঘটতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।